বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্রের এই প্রবন্ধটি কি তোমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে? তাহলে চলো আজ আমরা এটি এমনভাবে পড়ব যে পরীক্ষায় সৃজনশীল বা এমসিকিউ যাই আসুক, তোমার কাছে তা হবে পানির মতোই ইজি। আর আমি গ্যারান্টি দিচ্ছি, এই একটা ভিডিও মনোযোগ দিয়ে দেখলেই এই অধ্যায় থেকে তোমার 100% কমন পড়বেই। তবে তার আগে তোমার জন্য একটা প্রশ্ন। ফেসবুকে পোস্ট দিয়ে কি তুমি বারবার রিফ্রেশ করতে থাকো লাইক কমেন্ট আসছে কিনা দেখার জন্য? এই যে পাবলিক ভ্যালিডেশন বা অন্যের কাছে নিজেকে জাহির করার আশা, এটা আমাদের কেন ছাড়তে হবে? ভিডিওর শেষে তুমি তা কেবল জানবে না, বরং এই উপলব্ধি তোমার ব্যক্তিত্বকে অন্যের কাছে আরো দামি করে তুলবে। চলো এই প্রবন্ধের গভীরে যাওয়ার আগে লেখককে একটু অন্যভাবে চিনে নেই, কারণ এই লেখক পরিচিতি থেকেই তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামটা শুনলেই চোখে ভেসে ওঠে একজন গম্ভীর মানুষের ছবি, তাই না? কিন্তু তার জীবনের আসল টুইস্টগুলো জানলে তুমি অবাক হবে। একটু কল্পনা করো, 1858 সালের কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা হচ্ছে। পুরো বাংলা থেকে মাত্র দুজন সেই পরীক্ষায় পাশ করে ইতিহাস করেছিলেন, আর সেই দুজনের একজন ছিলেন আমাদের এই বঙ্কিমচন্দ্র। অর্থাৎ তিনি ছিলেন তার সময়ের অন্যতম মেধাবী এবং ফার্স্ট জেনারেশন গ্র্যাজুয়েট। দিনের বেলা তিনি ছিলেন ব্রিটিশ সরকারের একজন কড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট। অপরাধীদের বিচার করতেন, আইন সামলাতেন। কিন্তু রাত হলেই মানুষটা বদলে যেতেন। কলম হাতে নিয়ে তিনি হয়ে উঠতেন এক জাদুকর। দিনের ম্যাজিস্ট্রেট রাতে সৃষ্টি করতেন দুর্গেশ নন্দিনীর মতো কালজয়ী সব উপন্যাস। তিনিই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের রচয়িতা। তাকে কেন সাহিত্য সম্রাট বলা হয় জানো? কারণ তিনি শুধু নিজে লিখতেন না, তিনি বাংলা সাহিত্য শাসন করতেন এবং বঙ্গদর্শন পত্রিকা দিয়ে সেকালের লেখকদের জন্য লিটমাস টেস্ট নিতেন। সেখানে যার লেখা জায়গা পেত তিনি হয়ে উঠতেন মহাতারকা। তিনি এতটাই নীতিবান ছিলেন যে নিজের চাকরির ক্ষেত্রে যেমন আপোষ করেননি, সাহিত্যও তেমনি সত্য আর ন্যায়ের ব্যাপারে ছিলেন অটল। আজকের এই প্রবন্ধে তিনি যে 13টি নিবেদন করেছেন, সেগুলো আসলে তার সেই ম্যাজিস্ট্রেট জীবনের শৃঙ্খলা আর সাহিত্য জীবনের অভিজ্ঞতার এক চমৎকার সংমিশ্রণ। চলো তাহলে সাহিত্য সম্রাটের সেই 13টি উপদেশ আমরা সহজভাবে বুঝে নেই। 1. যশের জন্য লিখবে না। কারণ যখনই তুমি ভাইরাল হওয়া বা বিখ্যাত হওয়ার কথা মাথায় রেখে লিখবে, তখন তোমার পুরো নজর লেখার গুণমান বা কোয়ালিটি থেকে দূরে সরে যাবে। তুমি তখন শুধু ভাববে মানুষ কি পছন্দ করবে বা করবে না। নিজের সৃজনশীলতা তখন একদমই হারিয়ে যাবে। অপরদিকে যশের পিছনে না ছুটে ভালো লিখলে যশ তোমার পিছনে দৌড়াবে। 2. টাকার জন্য লিখবে না। বঙ্কিমচন্দ্র এখানে একটি চমৎকার তুলনা করেছেন। তিনি বলেছেন, ইউরোপে অনেক লেখক আছেন যারা টাকার জন্যই লেখেন এবং তাদের লেখা কিন্তু বেশ উন্নত মানের হয়। কিন্তু আমাদের দেশের সমস্যাটা অন্য জায়গায়। লেখক বলেছেন, আমাদের অঞ্চলের সাধারণ মানুষের রুচি আর শিক্ষা এখনো ইউরোপের মতো অতটা উন্নত বা বিকশিত হয়নি। ফলে যদি একজন লেখক কেবল টাকার নেশায় পড়ে, তবে সে সেই সাধারণ পাঠকদের সস্তা রুচি অনুযায়ী লিখতে বাধ্য হবে। যখনই তুমি মানুষের সস্তা প্রশংসা বা টাকার জন্য তাদের নিম্নমানের রুচিকে গুরুত্ব দেবে, তখন তোমার লেখা বিকৃত হয়ে যাবে। অর্থাৎ সাহিত্যের যে একটা মান বা সৌন্দর্য থাকার কথা, তা হারিয়ে গিয়ে লেখাটি হবে স্রেফ সস্তা বিনোদন। টাকা হয়তো আসবে, কিন্তু তোমার সেই সৃষ্টি বাংলা সাহিত্যে কোনো স্থায়ী প্রভাব ফেলতে পারবে না। 3. মঙ্গল সাধন বা সৌন্দর্য সৃষ্টির জন্য লিখবে। সাহিত্য কোনো সস্তা বিনোদন নয়, এটি একটি বড় দায়িত্ব। লেখক বলেছেন, যদি তোমার লেখার মাধ্যমে মানুষের মঙ্গল সাধন হয় অথবা তুমি যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো, তবেই তোমার লেখা সার্থক। যদি এই মহৎ উদ্দেশ্য ছাড়া কেবল জনপ্রিয়তার জন্য লেখো, তবে বঙ্কিমচন্দ্র তাকে যাত্রাওয়ালার কাজের সাথে তুলনা করেছেন। অর্থাৎ তোমার সেই সৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না এবং মানুষ তোমাকে শ্রদ্ধার সাথে মনে রাখবে না। 4. সত্য ও ধর্মের গুরুত্ব এবং অসত্য ও পরনিন্দা বর্জন। লেখক বলেছেন, সাহিত্য মানুষের কল্যাণের জন্য, সেখানে কোনো মিথ্যার জায়গা থাকতে পারে না। অসত্য বা বানোয়াট জিনিস লেখা, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে পরনিন্দা করা
বা ধর্মবিরুদ্ধ কোনো কথা প্রচার করা কখনোই সমাজের জন্য হিতকর বা উপকারী হতে পারে না। নিজের স্বার্থসিদ্ধির জন্য কলম ধরা মানে হলো সাহিত্যের পবিত্রতা নষ্ট করা। লেখক এই কাজটিকে মহাপাপ হিসেবে উল্লেখ করেছেন। 5. লিখেই ছাপাতে যেও না। এটি নতুন লেখকদের সবচেয়ে বড় এবং কমন ভুল। লিখলাম আর সাথে সাথেই ছাপিয়ে দিলাম। বঙ্কিমচন্দ্র বলেছেন, মানুষ যখন নতুন কিছু লেখে তখন সে নিজের লেখায় মোহে অন্ধ থাকে, তখন নিজের ভুলগুলো চোখে পড়ে না। তাই তিনি বলেছেন, লেখার পর তা কিছুকাল ফেলিয়া রাখো। সময় অতিবাহিত হলে মোহ কেটে যায় এবং লেখক তখন সাধারণ পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে নিজের লেখাটি বিচার করতে পারেন। তখন দেখা যাবে প্রবন্ধে অনেক দোষ বা ভুল বেরিয়ে আসছে। বঙ্কিমচন্দ্রের মতে কাব্য, নাটক বা উপন্যাস অন্তত 2-1 বছর ফেলে রাখা দরকার। এতে বারবার পড়ার এবং সংশোধনের সুযোগ তৈরি হয়, যার ফলে লেখাটি অনেক বেশি সমৃদ্ধ এবং মানসম্পন্ন হয়ে ওঠে। 6. না জানলে লিখতে যেও না। আমাদের অনেকের মধ্যে একটা স্বভাব আছে, যে বিষয়ে আমাদের কোনো পড়াশোনা বা জ্ঞান নেই সেখানেও আমরা নিজের মতামত দিতে বা লিখতে যাই। বঙ্কিমচন্দ্র বলেছেন, যে বিষয়ে তোমার অধিকার বা গভীর জ্ঞান নেই সেই বিষয় নিয়ে লেখা তোমার জন্য অনুচিত। লেখক হিসেবে সব জানতা সাজার চেষ্টা করাটা আসলে একটি বড় দুর্বলতা। লেখক আফসোস করে বলেছেন, এটি একটি খুব সোজা কথা হলেও সাময়িক সাহিত্যে এই নিয়মটি সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। অর্থাৎ লেখকরা না জেনেই সব বিষয় লিখে ফেলেন। কিন্তু মনে রাখবে, তুমি যদি না জেনে কোনো বিষয় লেখো তবে খুব দ্রুতই তোমার অজ্ঞতা ধরা পড়ে যাবে। ফলে পাঠকের কাছে তোমার আর কোনো নির্ভরযোগ্যতা থাকবে না এবং শেষমেশ তোমার নিজের ইমেজই নষ্ট হবে। 7. বিদ্যা প্রকাশের চেষ্টা করো না। আমি কত বড় জ্ঞানী সেটা প্রমাণ করার জন্য হঠাৎ কঠিন কঠিন শব্দ বা বিদেশি কোটেশন ব্যবহার করা একদম ঠিক নয়। যে ভাষা তুমি নিজে ভালো বুঝো না তা ব্যবহার করা মানে হলো নিজেকে হাসির পাত্র বানানো। তুমি যদি তোমার কথা পাঠককে বোঝাতেই না পারো তবে সেই লেখার কোনো দাম নেই। সহজ কথা সহজভাবে বললে মানুষ তোমার উপর আস্থা রাখবে এবং তোমাকে সত্যিকারের শিক্ষিত মনে করবে। 8. অলংকার দেওয়ার চেষ্টা করো না। অনেকে মনে করেন লেখায় খুব কঠিন কঠিন অলংকার মানে উপমা, রূপক বা জোর করে হাসি ঠাট্টা যোগ করলে লেখাটি সুন্দর হবে। বঙ্কিমচন্দ্র বলেছেন, যেখানে প্রয়োজন নেই সেখানে জোর করে এসব ঢোকানোর চেষ্টা করবে না। তুমি যদি তোমার স্টাইল বা সাবলীলতা হারিয়ে জোর করে অলংকার ব্যবহার করো তবে লেখাটি কৃত্রিম আর শ্রুতিকটু হবে। অলংকার যদি প্রাকৃতিকভাবে না আসে তবে তা না থাকাই ভালো। 9. নিজের প্রিয় অংশ কেটে ফেলা। যখন লেখার কোনো অংশের অলংকার বা ব্যঙ্গ খুব সুন্দর হয়েছে বলে লেখকের মনে হবে, প্রাচীন নিয়ম ছিল সেই জায়গাটি সরাসরি কেটে ফেলা। কিন্তু বঙ্কিমচন্দ্র বলেছেন, আমি কাটতে বলছি না। তার পরামর্শ হলো, যে অংশটি তোমার খুব ভালো লাগছে সেটা তোমার বন্ধুদের বারবার পড়ে শোনাও। যদি সেটা সত্যি সুন্দর হয় তবে তুমি তা স্বচ্ছন্দে পড়তে পারবে, কিন্তু যদি সেটা যথেষ্ট ভালো না হয় তবে কয়েকবার পড়ার পর তোমার নিজেরই অস্বস্তি বা লজ্জা লাগবে। তখনই বুঝতে হবে লাইনটি মানসম্পন্ন নয় এবং তখন সেটি কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ। 10. সরলতাই শ্রেষ্ঠ অলংকার। লেখক এখানে একটি ধ্রুব সত্য কথা বলেছেন। একজন লেখক তার মনের ভাব ঠিক যতটা সহজ এবং সরলভাবে পাঠকের কাছে প্রকাশ করতে পারেন, তার লেখাটি ঠিক ততটাই সার্থক এবং ভালো হিসেবে গণ্য হয়। তুমি অনেক কঠিন শব্দ ব্যবহার করলে কিন্তু পাঠক তোমার মূল কথাই বুঝলো না, তবে সেই পাণ্ডিত্যের কোনো দাম নেই। তুমি তোমার লেখায় যতটা সরলভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারবে, এটাই হবে তোমার গল্পের বা প্রবন্ধের শ্রেষ্ঠ অলংকার। এর ফলে তোমার লেখাটি সাবলীল হবে এবং তা পাঠকের হৃদয়ে সরাসরি জায়গা করে নেবে। 11. অনুকরণ করো না। আমরা অনেক সময় বড় বড় লেখকদের লেখার স্টাইল হুবহু নকল করতে চাই, কিন্তু মনে রাখবে, অনুকরণে কেবল দোষগুলোই অনুকৃত বা কপি হয়, গুণগুলো কখনোই আসে না। তুমি যদি নিজের স্টাইলে নিজের মতো করে লেখো তবেই তুমি একজন অরিজিনাল লেখক হিসেবে পরিচিতি পাবে। অন্যের কপি হয়ে থাকলে তোমার নিজস্ব কোনো ব্র্যান্ড বা ইমেজ তৈরি হবে না। 12. যে জিনিসের প্রমাণ নেই তা লিখো না।
লেখক খুব স্পষ্ট করে বলেছেন, যে কথা বা জিনিসের তোমার কাছে কোনো জোরালো প্রমাণ নেই সেটা তুমি কখনো লিখতে যেও না বা প্রচার করো না। যদিও লেখক বলেছেন যে প্রতিটি লেখার ভেতরেই সাথে সাথে সব প্রমাণ যুক্ত করে দেওয়ার সবসময় প্রয়োজন হয় না, কিন্তু সেই তথ্যের প্রমাণ বা সোর্স লেখক হিসেবে তোমার কাছে অবশ্যই থাকা চাই, যাতে কেউ কখনো চ্যালেঞ্জ করলে তুমি তোমার সততা প্রমাণ করতে পারো। এর ফলে তোমার লেখার বা কথার উপর মানুষের ভরসা এবং নির্ভরযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে। 13. বাংলা সাহিত্যই বাংলার ভরসা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধের একদম শেষ ভাগে এসে বাংলার লেখকদের এক বিশাল দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন একটি জাতির উন্নতির মূলে থাকে তার ভাষা ও সাহিত্য। তাই তিনি বাংলা সাহিত্যকে বাংলার ভরসা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি মনে করেন যদি লেখকরা দায়িত্বশীল হন তবেই দেশ উন্নত হবে। লেখক খুব আশাবাদী হয়ে বলেছেন, যদি এই নিয়মগুলো বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হয়, মানে তারা যদি এই নিয়মগুলো মেনে তাদের লেখাগুলো লেখেন, তবে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। তো প্রবন্ধটি পুরো কভার হয়ে গেল। আজকের ভিডিওটি দেখে তুমি ঠিক কতটা বুঝলে সেটা নিজেই যাচাই করে নাও। নিচের 3টি প্রশ্নের উত্তর কমেন্টে জানাও। 1. বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত পরীক্ষা অনুযায়ী নিজের প্রিয় লেখাটি মানসম্মত কিনা তা বোঝার জন্য সেটি কাদের পড়ে শোনাতে হবে? 2. কেন লেখক আমাদের দেশের লেখকদের ইউরোপের মতো টাকার জন্য লিখতে নিষেধ করেছেন? 3. কোন 3টি কাজকে লেখক সাহিত্যের ক্ষেত্রে মহাপাপ বলে উল্লেখ করেছেন? আজকের এই ক্লাসের পুরো আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি স্পেশাল হ্যান্ড নোট তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেটির পিডিএফ ডাউনলোড করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো এবং বুঝে পড়াশোনা করো, শুধু শুধু মুখস্থ করে নয়। স্টে ব্রিলিয়ান্ট। টাটা।